আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক, আজকে আমি একটি ক্লাস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। অঙ্ক ক্লাস নিয়ে হাজির হয়েছি আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য, তারপরে 49তম বিশেষ পরীক্ষার জন্য যে অঙ্ক বিষয়টা রয়েছে, সেই অঙ্ক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা হলো যে ধারার অঙ্ক। পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ সিলেবাস হলো যে আমাদের পরীক্ষায় ধারা থেকে প্রশ্ন করা হয়। তো ধারা, বিভিন্ন ধরনের ধারা রয়েছে। তো আমরা আজকে ধারার অঙ্কটা শিখব ইনশাআল্লাহ। তো ক্লাসটি শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। সেটা হলো, এই ক্লাসটি আপনারা আমার কাছে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। এই ক্লাসটা যদি আপনারা কেউ করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটি থেকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যে বিষয়টা বুঝতে অসুবিধা হয় সেই বিষয়টা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যে সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলি করার চেষ্টা করবেন। তো আমি আজকে আপনাদেরকে ধারার অঙ্ক শেখাবো। তো ধারার যে অঙ্কটা রয়েছে, ধারা দুই ধরনের ধারার অঙ্ক আমরা সাধারণত করে থাকি। সমান্তর ধারা রয়েছে একটা, ধারা রয়েছে সমান্তর ধারা, সামান্তর ধারা রয়েছে একটা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা রয়েছে। এই যে দুই ধরনের ধারা রয়েছে, এই যে দুইটা ধারা, একটা হচ্ছে সামান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা সামান্তর ধারা আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা রয়েছে। তো সামান্তর ধারাটা হচ্ছে যোগ বিয়োগ এর মাধ্যমে, যোগের মাধ্যমে বাড়তে বাড়তে যাবে, অথবা বিয়োগের মাধ্যমে কমতে কমতে আসবে। আর গুণোত্তর ধারা হচ্ছে গুণের মাধ্যমে বাড়তে বাড়তে যাবে, অথবা ভাগের মাধ্যমে কমতে কমতে আসবে। এইটা হচ্ছে সামান্তর ধারার ফাংশনটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে যাবে, আর গুণোত্তর ধারার ফাংশনটা হচ্ছে গুণ ভাগের মাধ্যমে যাবে। তো আমরা আজকে সামান্তর ধারা নিয়ে কিছু কথা শুনবো। তো সামান্তর ধারাটা হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে হচ্ছে বাড়বে অথবা কমবে, আর গুণোত্তর ধারাটা হচ্ছে গুণ ভাগের মাধ্যমে বাড়বে অথবা কমবে। চলুন আমরা দেখে নিই কীভাবে বাড়ে আর কীভাবে কমে। এখানে 2, 4, তারপরে এখানে 6, তারপরে হচ্ছে 8, তারপরে এভাবে চলমান কোনো একটা রাশি চলতে থাকবে। তো এই অঙ্কটা যদি আমি এভাবে লিখতাম, 2, 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 32। তো এই অঙ্কটা যদি এইভাবে ধারাটা চলতো, তাহলে এইটা দেখেন, এটা প্রথমে 2 রয়েছে, তার মানে কিন্তু এটা 2 নম্বর পদ না, এটা হচ্ছে 1 নম্বর পদ। একটা 1 নম্বর পদ রয়েছে, আর এটা হচ্ছে এইখানে এই ধারার তো এটা 1 নম্বর পদ, এই ধারাতে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 2 নম্বর পদ। তো এই ধারাটা দেখেন যে বিয়োগ করতে করতে এই ধারাটা গেছে, অথবা যোগ করতে করতে এই ধারাটা আসছে। তো এই ধারাটা উল্টা করেও লেখা যেত যে 8, 6, 4, 2, তখন কমতো। এই ধারাটা 32, 16, 8, এটা এভাবে লেখা যেত, কোনো সমস্যা নেই। পরীক্ষাতে যেভাবে আসুক ওটা কোনো বিষয় না। তা সাধারণত বাড়ারটাই চাকরি পরীক্ষাগুলি দেওয়া হয়, চাকরি পরীক্ষাতে যেভাবে বাড়ে সেটাই সচরাচর দেওয়া হয়। তো এখানে আমরা এই সামান্তর ধারার অঙ্ক করার সময় কিংবা গুণোত্তর ধারার অঙ্ক করার সময় আমরা পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন দেখি, সেটা হলো 1 নম্বরে যে প্রশ্নটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আপনাকে বলবে যে তম পদ বের করতে বলবে। তম পদ, এখানে একটা প্রশ্ন থাকে হচ্ছে তম পদ বের করা, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকে পদ সংখ্যা বের করা। পদ সংখ্যা 2 নম্বরটা অঙ্ক থাকতে পারে যে পদ সংখ্যা, আর আরেকটা অঙ্ক থাকে সেটা হচ্ছে যে সমষ্টি, আর একটা থাকে আছে ধারার সমষ্টি। তো এই যে ধারার সমষ্টি বের করতে বললে আমাদেরকে, এই 3 ক্যাটাগরির বাইরে সচরাচর প্রশ্ন করে না। একটা হচ্ছে তমপদ বের করতে বলে, আর একটা হচ্ছে পদ সংখ্যা বের করতে বলে, আর একটা হচ্ছে সমষ্টি বের করতে বলে। তো এই অঙ্কটা এই 3 ক্যাটাগরির প্রশ্নই সাধারণত আসে পরীক্ষার হলে। তা আমরা আজকে এইটার মধ্যে এখন আমরা এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো এই ধারার অঙ্কের জন্য কয়েকটা ধরনের মূল উপকরণ রয়েছে, কয়েকটা উপাদান রয়েছে। সেই উপাদানের ভিতরে আমরা দেখব যে কোন কোন উপাদানগুলি রয়েছে। উপাদানের ভিতরে দেখেন আছে প্রথম পদ রয়েছে। প্রথম পদটাকে আপনি দেখতে পাবেন যে এ ধরা হয়। তো আপনি তো আমরা যে কথাটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে প্রথম পদ এই ধরার বিষয়টা আপনি যে কোনোটাই ধরতে পারেন, ধরাতে কোনো সমস্যা নেই। এখন মূল ফাংশনটা বুঝলেই হয়ে যাবে। প্রথম পদ বা যে কোনো কিছু ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আর
সামান্তর ধারার ক্ষেত্রে হচ্ছে সাধারণ অন্তর থাকে, সাধারণ অন্তর। সামান্তর ধারাকে বলা হয় সাধারণ অন্তর বলা হয়, সাধারণ অন্তর থাকে। সাধারণ অন্তরটা হচ্ছে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা অনুপাত হিসেবে সেটা প্রকাশ করি, অনুপাত। এই যে আমি আপনাদেরকে যেটাই বলি না কেন, অনুত্তর ধারার ক্ষেত্রে কেউ আর ধরতেছে, কেউ ডি ধরতেছে, ওই সংখ্যাটা কোনো বিষয় না, মূল ফাংশনটাই হচ্ছে মূল বিষয়। আর ধরেন কিংবা ডি ধরেন, এটা কোনো বিষয়ের মধ্যে পড়ে না। আর ধরা কিংবা ডি ধরা এটি কোনো ধরার বিষয়টা হচ্ছে যে যেরকম মনে করে সে সেরকম ধরবে, এতে কোনো সমস্যা নাই। তো আমরা প্রথম পদ বলতে 1 নাম্বার পদ কি রে, তো আমরা যে অঙ্কটা দেখতেছিলাম সেটা হলো যে ধারার অঙ্ক করার সময় আমরা এখানে 2, 4 এটা হচ্ছে দেখেন যে সাধারণ অন্তরটা বের করতে হবে, যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিতে হবে, যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিয়ে যদি সাধারণ অনুপাত একই থাকে তখন আমরা বুঝবো যে এটা সামান্তর ধারা। আর যদি সাধারণত একই না থাকে তাহলে আমরা সেটা হচ্ছে সামান্তর ধারা ধরবো না। দেখেন এখানে দেখেন 4 থেকে যদি 2 বাদ দেওয়া হয়, 4 থেকে আমি আপনাদেরকে এই ধারাটা থেকে দেখাই 2, 4, 6, 8 এই ধারার ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন যে আগের পদ, যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দিই, যেমন 8 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আসে কত, 2 আসে। আবার আছে আগের পদে 6 আগের পদ হচ্ছে 4 থেকে যদি আমি 6 থেকে যদি 4 বাদ দিই তাহলে আবার 2 আসে। আবার দেখেন এই 4 যদি আমি ধরি, 4 আগের পদ হচ্ছে 2 থেকে যদি 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে 2 থাকে। দেখেন একই মান আছে, একই মান আছে, তাহলে এটা সামান্তর ধারা বুঝবো। আর নিচের এই ধারাটা যদি আমি বের করি তাহলে দেখেন একই মান থাকে কিনা। তো এখানে দেখেন 32 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে কত থাকে, 32 থেকে 16 বাদ দিলে, 32 থেকে যদি আমি 16 বাদ দিই, এই 32 থেকে 16 বাদ দিলে 16 হয়। তো এবার দেখেন আগে যে কোনো পদ থেকে তার আগের পদ যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে একই মান যদি থাকে তাহলে সেটা হচ্ছে সামান্তর ধারা। তো এখানে 16 থেকে তার আগের পদ হচ্ছে 8, তার আগের পদ হচ্ছে 8 যদি আমি বাদ দিই তাহলে হচ্ছে 8। তাহলে এই মানটা কিন্তু সমান নেই, এখানে যে এটাতে ক্ষেত্রে 16 বাড়াইছে, এটাতে 8 বাড়াইছে, তো এটা তো মান সমান নেই, তাহলে এটা সামান্তর ধারার অঙ্ক হয়নি, এটা সামান্তর ধারাতে নেই। আর এটাতে দেখেন যে বিয়োগ করে মান সমান হয়েছে কিংবা যোগ করলে মান সমান আসতেছে, সেগুলি হচ্ছে সামান্তর ধারা। আর যেটা গুণ ভাগের মাধ্যমে আসে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে দেখেন সাধারণ অনুপাত একই আসছে কীভাবে, আমাকে দেখেন যে এখানে যদি 32 ছিল, 32কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে কত, 2। আবার এখানে দেখেন 16 নিলাম, 16 আগের পদ কত ছিল, 8 ছিল, 16 আগের পদ কত ছিল, আপনি ধারাটা দেখেন 16 আগের পদ হচ্ছে 8 ছিল, 16কে যদি 8 দিয়ে ভাগ দেয় তাহলে হচ্ছে 2 আসতেছে। এখানে 8 ছিল, 8কে যদি তার আগের পদ 4 যদি আমি ভাগ দিই তাহলে আসতেছে কত, 2 আসতেছে। এখানে দেখেন 4কেও যদি আমি নিই, 4কে নিলাম, 4-এর আগের পদে 2 যদি আমি ভাগ দিই তাহলে আসতেছে কত, 2 আসতেছে। এখানে দেখেন অনুপাতটা সমান আসতেছে, অনুপাত যদি সমান হয় তাহলে এই ধারাটাকে বলবো হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে ধারাটা থেকে একটু ভালো করে বোঝেন যে যেই ধারাটা হচ্ছে গুণ করে বা অনুপাত আকারে যদি সমান হয় সেটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। আর যদি অন্তর মানে সাধারণ অন্তর বা বিয়োগফল যদি সমান হয় তাহলে সেই ধারাটাকে বলবো সামান্তর ধারা। তাই ধারাটা আপনার আগে বুঝবেন, তবেই আপনি কখন কোন সূত্র ব্যবহার করবেন তখনই আপনি সেটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। তাহলে আমি আশা করতেছি যে আপনারা এটা বুঝছেন যে কোনটা সামান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার জন্য আপনি অনুপাত আকারে থাকে আর সামান্তর ধারার জন্য সাধারণ অন্তর থাকে। তাহলে এই ধারাতে আমরা প্রথম পদটা, ধারার উপাদান থেকে প্রথম পদ থাকে, সাধারণ অন্তর থাকে বা অনুপাত থাকে। আর একটা হচ্ছে আপনার এনতম পদ থাকে, এনতম পদ, এই এনতম পদের একটা সূত্র আছে, সেটা হলো যে a + n-1 t, এটা হচ্ছে এনতম পদের সূত্র। এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আবিষ্কার হয়েছে এটা এখন জানার দরকার নেই, আমরা অঙ্কটা সলভ করতে পারলেই আশা করতে হয়ে যায়। এই সূত্রটা কিভাবে আসছে সেটার ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা এখন আমরা না জানলেও চলবে। তো আমরা যে ধারার অঙ্কটা এখানে আমরা দেখি যে 2, 4, 6 তারপর হচ্ছে 8, এভাবে যে ধারাটা চলমান থাকে। এখন যদি আমি এখানে লিখি যে 20, এই 20 হচ্ছে কততম পদ। সম্মানিত দর্শক আপনি একটু খেয়াল করে দেখেন যে 2 হচ্ছে 1 নম্বর পদ, 4 হচ্ছে
2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, এভাবে 20। এখন প্রশ্নটা হচ্ছে 20 হচ্ছে কততম পদ? 20 কি 20 নম্বর পদ? 20 অবশ্যই 20 নম্বর পদ না। আসলে 20 নম্বর পদ কিনা সেটা আমরা বের করে দেখব। তো n তম পদ, তাহলে আমরা ধরে নিতে পারি যে 20 সমান সমান n তম পদ। আমরা ধরে নিই, আমরা ধরি যে 20 সমান সমান n তম পদ, n তম পদ সমান সমান 20। আমরা ধরে নিই n তম পদ, n তম পদ, n তম পদ সমান সমান 20, n তম পদ সমান সমান 20 লিখলাম। তাহলে এবার হচ্ছে n তম পদের সূত্র আমরা বসাই। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 d সমান সমান 20 লিখতে পারি। এখানে n এর মান বের করতে পারলে আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি এখানে কি করেছেন, এখানে এর মান আছে কত? 2, এর মান 2, তারপরে এখানে n মাইনাস 1, ডির মান হচ্ছে 2, ডির মানও আসছে 2। তাহলে এই অঙ্কগুলি আমরা কিভাবে সলভ করব, এটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখেন। এই অঙ্কগুলি আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে এই সাইডে আমাদের n দরকার, এই জন্য আমরা n-কে ধরে রাখবো। n দরকার, এই জন্য আমরা n-কে ধরে রাখবো। a2 দরকার নেই, তো a2টা আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। এই পাশে প্লাস ছিল, তো এই পাশে আসার পরে মাইনাস হয়ে যাবে। তো এবার অঙ্কটা হচ্ছে আমাদের এখানে মাইনাস n মাইনাস 1 থাকলো। এখানে 20 থেকে 2 বাদ দিলে কত হয়? 18 হয়। 20 থেকে 2 বাদ দিলে 18 হয়। a2 এই সাইডে গুণ অবস্থা ছিল, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। তো তারপরে দেখেন n মাইনাস 1, এই 1ও তো দরকার নেই, তাহলে এখানে 9 দুগুণি 18, এদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস, এদিকে মাইনাস থাকলে এদিকে আসলে প্লাস। তো এখানে দিলাম, সুতরাং n তম পদ সমান সমান কত? 10। তার মানে হচ্ছে এই যে ধারাটা, এই ধারার 10তম পদ, এই ধারার 10 নাম্বার পদ হচ্ছে 20। তার মানে 10 আর এটা 20 কিন্তু 20তম পদ না, 10তম পদ। তো এটা আজকে আমরা হচ্ছে বের করে শিখলাম হচ্ছে তম পদ। দেখেন এই রকমের ধারাটা যদি গুণ রাখেন, আপনি যদি গণনা করবেন যে এখানে 8-এর পরে যদি 10 বসান, তারপরে হচ্ছে 12 বসান, তারপরে হচ্ছে 14 বসান, তারপরে হচ্ছে 16 বসান, তারপরে হচ্ছে 18 বসান, তারপরে হচ্ছে 20, আপনি গণনা করে দেখেন যে 10 নম্বর পদে হচ্ছে 20 হয়। আপনি গণনা করেন 1 2 3 4, তারপরে হচ্ছে 5 6 7 8 9 10, এই 10 নম্বর পদ হচ্ছে বিষয়, যদি ধারাটা এভাবে চলে এরকম। এখন আপনাদেরকে আমাকে যদি প্রশ্ন করা হয় যে আমাদের যদি এখন প্রশ্ন করা হয় যে এখানে হচ্ছে 92, এই 92টা হচ্ছে কততম পদ? এখন কি আমরা অঙ্ক 20 লিখেছি, 20 পর্যন্ত লিখছি, এখন 22 24 26 এরকম করে 92 পর্যন্ত গণনা করবো? গণনা করা কি সম্ভব? হ্যাঁ, 1 পেজ লেগে যেতে পারে। তো আমরা এটা ওইভাবে করবো না, তো আমরা ধরে নেবো সে একই রকমভাবে ধরে নেবো যে n-তম পদ সমান সমান 92, n-তম পদ সমান সমান কত বসাবো? 92 বসিয়ে দেবো। তো n-তম পদ সমান সমান আমরা জানি a প্লাস n মাইনাস 1, তারপরে হচ্ছে d। এটা হচ্ছে এই সূত্রটা আমরা সলভ করবো। এর মান হচ্ছে 2, এর মান কত? 2। তো এই মানগুলো এখন আমরা বসাই দেবো। এর মান হচ্ছে 2। এভাবে আমরা যদি সলভ করি তাহলে আশা করা যায় যে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তো এই অঙ্কটা হচ্ছে আমরা দেখি কত নম্বর পদ ধরে, এখানে n থাকে। এই অঙ্কটা আপনারা ভালো করে দেখেন, n মাইনাস 1, এখানে ডির মান হচ্ছে 2। তো এই জায়গাটা হচ্ছে 92, এদিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। কত হয়ে যাবে? -2। তো তারপরে হচ্ছে এখানে দেখেন n মাইনাস 1, আর এখানে হচ্ছে 92 থেকে 2 বাদ দিলে হচ্ছে 90, এখানে 2 গুণ ছিল, এই পাশটা আসলে ভাগ হয়ে গেল। তো এইবার হচ্ছে তাহলে কত দাঁড়ালো? n ধরে রাখলাম 90 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে আসতেছে কত? 45। কত আসতেছে? 45। আর এদিকে 1 মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস। তো n-তম পদ কত আসলো? 46, n-তম পদ 46। তো এইভাবে n-তম পদের মান আমরা বের করতে পারি। তো পরীক্ষায় আসে হচ্ছে তম পদ বের করা আর হচ্ছে পদ সংখ্যা বের করা। তো আমরা আজকে বের করলাম হচ্ছে তম পদ বের করাটা শিখলাম, তম পদ বের করা শিখলাম। অন্য একটা ক্লাসে আমি আপনাদেরকে শিখাবো এই বাকি দুইটা স্টেপটা আমি আগামী ক্লাসে শিখাবো। তো আপনারা হচ্ছে যদি অঙ্ক শিখতে চান, কোনো বিষয়ে আপনাদের সমস্যা আছে কি না সেই বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। আমাকে যেই স্পেশাল কোনো টপিক যদি আপনাদের কারো সমস্যা থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সলভ করার জন্য। তো এই যে ধারাটা দিয়েছি আপনাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে যে এরকম ধারাটাই যদি থাকে আপনারা তমপদ বের করা শিখবেন। আমি আপনাদেরকে বাড়ির কাজ দিই, সেগুলি আপনি আমাকে দেখাবেন। আমি এখানে দিলাম হচ্ছে 94 দিলাম, তারপরে আমি আপনাকে দিলাম 88 দিলাম। ধারাটা যদি এরকম থাকে তাহলে আমি যদি এখানে 66 দিয়ে বসাই দিই
তাহলে আমি আপনাদেরকে এই যে কাজগুলো দিচ্ছি, এই যে কাজ, এই 4টা কাজ অবশ্যই আপনারা বাসায় করবেন। বাসায় করার পরে আমাকে দেখাবেন, আর যদি অঙ্কটা হয় তাহলে অবশ্যই আপনারা এইভাবে অঙ্ক করবেন। তো আমি কাজ দিয়েছি, এভাবে যততম পদে যাক না এরকম ধারাটা আছে আপনি বুঝবেন, তারপরে অঙ্ক করা শিখবেন। আর ক্লাসটা সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন। তাই দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যারা হচ্ছে ক্লাস করতে চায় তাদেরকে শেয়ার করে দেবেন। দেখেন যে এটা কিন্তু ফ্রি দেওয়া হয়েছে, এই জন্য হয়তো গুরুত্ব থাকবে না। কারণ এই ক্লাসটা যদি টাকার বিনিময়ে নিতাম তাহলে অবশ্যই গুরুত্ব থাকতো। এটা হুবহু ক্লাসের কোচিং সেন্টারগুলোতে দেখেন বা অন্যান্য পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচের মধ্যে কিন্তু টাকা দিয়ে আপনাকে এই অঙ্কগুলি করতে হয় বা শিখতে হয়। তো এই যে সাধারণ অঙ্কগুলি আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আজ এ পর্যন্ত। এই কাজগুলো অবশ্যই আপনারা করবেন, নিজেরা ধারা তৈরি করবেন আর নিজেরা অঙ্ক করবেন। আর বই যে অঙ্কগুলো রয়েছে যে কোনো বই থেকে অঙ্ক করবেন, কোনো সমস্যা নাই। আর যে অঙ্কটা আপনি বেঁধে যাচ্ছেন বা আটকে যাচ্ছেন সে অঙ্কটা আমাকে জিজ্ঞাসা করবেন, ছবি পাঠান অথবা কমেন্টসে সেগুলি লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের সমাধান করার জন্য। আমি ইচ্ছা মতো পড়াবো, দেখা যাচ্ছে যে আপনি খুঁজে বের করতে হবে, কিন্তু আপনাকে যে হোম টিউটর যেভাবে আপনাকে শেখায়, আপনার প্রতিদিনের পড়া আমার কাছে বলবেন, আমি চেষ্টা করব যে আপনাকে সেই বিষয়টা শেখানোর জন্য। তো আজকে সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে। এই বলে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।